অনর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের অতিথি হয়েছেন আমাদের সবার প্রিয় নায়ক সজল। সজলকে এখন ডেকে নেব। তাহলে আসো, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? কেমন কাটছে রোজা? ভালো, কাজকর্ম নিয়ে না? আচ্ছা চলো আমার কিচেনে আসি, এখানে আমরা কথা বলবো। সজল, আমরা একটা খিরসা পায়েস তৈরি করি। বাহ, পায়েস তো আমার ভীষণ প্রিয়। মানে মনে করো একদম খিরসা যেরকম হয় সেরকম হবে পায়েসটা। তা পায়েসটা তৈরি করব, যে পায়েসটা চড়িয়ে দেই, তারপরে আমরা না হয় গল্প করব, কথা বলবো। এই দুধটা একটু ঘন করে রেখেছিলাম, হ্যাঁ, দুধটা দিয়ে দিচ্ছি। দেখো পুরোটা দেবো না, পরে দেবো বাকিটু। 2 কেজি দুধ ছিল, সেটাকে আমি হাফ কেজি করেছি। তারপরে এটার জন্য আরও কিছু কাজ আছে, একটু করব, মানে তারপরে চুলাটা জ্বালাবো। দেখো এখানে আমি 250 গ্রাম পোলাওয়ের চাল ভিজিয়ে রেখেছিলাম একটু আগে, 1 ঘন্টা আগে। এটা এখন একটু ছেঁকে নেব, মানে পানিটা আসলে ফেলে দিচ্ছি। এটাকে তুমি ক্ষীর পায়েসও বলতে পারো। পায়েসটা মানে একদম ক্ষীরের মতো হবে, পায়েসটা একটু অন্যরকম। তো পানিটা ছেঁকে নিলাম, ছেঁকে নেওয়ার পর এটা আবার এখানে দিয়ে দিচ্ছি, চালটা আবার এই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। আমার কিন্তু পায়েস ভীষণ প্রিয়। তাই? আচ্ছা। এবং ঈদ তো কখনো মনেই হয় না যে পায়েস বা সেমাই ছাড়া ঈদ শুরু হবে। এই চালটার মধ্যে না, এই যে টেবিল চামচের 1 চামচ ঘি দিয়ে দেব চালটার মধ্যে। তারপরে একটু চালটায় ভালো করে মাখিয়ে নেব। পরে আবার হাতটা এখন ধুয়ে ফেলেছিলাম, আবার ধুবো। এখন এই যে আমরা ঘন দুধ যেটা, এটার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। চালটা সরাসরি না দুধের মধ্যে আমরা সেদ্ধ করব, পানি দিয়ে না। মানে এটা এখনই দেখো একটা খিরকি ভার চলে আসছে, কারণ কোনো পানি থাকবে না, এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। চুলাটা জ্বালালাম, তারপরে এটা একটু নাড়বো। এই চালটা এটা বলক আসলে আমরা জালটা একদম কমিয়ে দেব। কারণ হয় কি, দুধ জাতীয় যে কোনো জিনিস আসলে হয় কি, পুড়ে যায় খুব তাড়াতাড়ি। যার জন্য একটু নাড়া, একটু আমরা আস্ত চাল দিয়েছি না, একটু নাড়াচাড়া করবো। আচ্ছা সজল, এখন তুমি বলো কি কাজ নিয়ে ব্যস্ত? মানে এই রোজার সময়, সামনে ঈদ আসছে, তুমি তো এই সময় অনেক ব্যস্ত থাকো। ঈদের জন্য একটা ছবি করছি। আচ্ছা। জিন 3, তো শুটিংটা অলমোস্ট শেষ। কিছু ছোট ছোট জিনিস আছে, সেগুলোর কাজ আমরা এখন করছি, ডাবিংটা করছি। এটা কি ঈদে মুক্তি পাবে তোমার এই ছবিটা? ইনশাআল্লাহ। তাহলে তো খুবই ভালো, আমরা সবাই দেখতে যাব। অলরেডি আমার মনে হয় আমাদের কিছু অংশ দর্শক দেখেও ফেলেছেন। আসলে সিনেমা করলে অনেক বেশি সময় দিতে হয় না? অনেক সময় দিতে হয়, এবং এটাও সত্যি যে একটা মানে অনেক লম্বা সময় ধরে কাজ করেছি। এবং এটাও সত্যি যে আমার চলচ্চিত্র কিন্তু শুরু চ্যানেল আইয়ের হাত ধরে। হ্যাঁ। এবং আমি বরাবরই চেয়েছিলাম এমন কিছু গল্পের সঙ্গে সম্পৃক্ত হতে, যে গল্পগুলো আমার নিজের ভালো লাগে, দর্শকদের ভালো লাগে, অন্যরকম। হ্যাঁ, এটাই তো সত্যি কথা। যে অভিনয় করে, মানে আমি যেমন দেখো রান্না করছি না, এই বছর আমার রান্নার, টিভিতে রান্নার 30 বছর, রান্নার আরও বেশি। কিন্তু কথা হলো, আমি যেমন কখনোই কোনোদিন একটা সুজি রান্না করা বা শুধু একটা ডাল রান্না করা দেখাইনি। সবসময় দেখানোর চেষ্টা করছি আনকমন কোনো কিছু। সেরকম তুমিও যেমন বলো যে ভালো গল্প, তাই না, যেখানে তোর অভিনয়ের সুযোগ আছে, যেহেতু তুমি একজন অভিনেতা, তাই না? তা সেইভাবেই তুমি বেছে করো। আর এই রোজার সময় এমনি পরিবারের সবার সাথে কি সময় কাটাতে পারছো? আমাদের বাসায় একটা জিনিস খুব ফেস্টিভের মতো করে পালন করা হয়, এই সেহরি আর ইফতার। আচ্ছা। এবং হয় কি, সবাই মিলে যে জায়গায় থাকে না কেন, আসলে এই টাইমটুকু যেন একসঙ্গে হওয়া যায়, সেই চেষ্টাটুকু থাকে। ইফতারটুকু ছুটে যাচ্ছে, কিন্তু আর সেহরির সময় কি রোজ বলতে গেলে পরিবারের সাথে খেতে পারো সবাই, মানে করতেই হবে। এবং বললাম না, এটা একটা আলাদা অন্যরকম জায়গা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। যেমন সব রান্না টেবিলে সার্ভ করবার পর একজন আরেকজনের জন্য অপেক্ষা করা, এবং তার আগে যে আসলে কিছু দোয়া দরুদ পড়া যায়, সেই প্র্যাকটিসটা করা, একসাথে করা, মানে এটা মানে কি, মানে পারিবারিকভাবে আনন্দ কিন্তু অনেক বেড়ে যায়। এর চাইতে আনন্দের কিছু না। ছোট বড়, একদম ছোট যারা মনে করে 10 বছরের ছোট, ওরা রোজা রাখুক কি না রাখুক, যে সবার সাথে পার্টিসিপেট করছে, এটারই আনন্দ অনেক। আর বাসায় কি ধরনের ইফতারি খাও, যদি সময় পাও, শুটিং না থাকে, যদি বাসায় যাও, তুমি কি ধরনের? খুবই অদ্ভুত। আমি আসলে খুব ভাত পছন্দ করি, একদম দেশি খাবার। আমার জন্য যেমন যদি শুটিংয়েও থাকি, আমি যেমন বলে দিই আমাকে দরকার হলে ভাত, ডাল, ডিম ভাজা, আলু ভাজি দাও। মনে হয় না যে তুমি এত ভাত খাও। না, প্রচুর প্রচুর। তাই দেখে কিন্তু মনে হয় না। একদম পিওর বাঙালি। আচ্ছা, একদম পিওর বাঙালি। আমার কিন্তু বাইরের অনেক ভালো ধরনের খাবারও পছন্দ হয় না, আমার একদম দেশি ভর্তা ভাজি খুব পছন্দ। তাই? আচ্ছা, তো খুবই ভালো কথা। আমার তো এই রমজান মাসের একটা জিনিস খুব পছন্দ, সেটা হচ্ছে, এটা ছোটবেলা থেকে যেমন মা, নানু, দাদিরা বলতেন, ইফতারের আজানের আগে, ইফতার ছাড়ার আগে যদি কোনো একটা মোনাজাত করা যায়, সেই দোয়াটা কবুল হয়। আচ্ছা। এবং আমরা সবাই খুব লোভী,
আমরা কাজিন থেকে শুরু করে যারা ছিলাম সবাই আসলে বসে থাকতাম যে আচ্ছা এর পরের যে মানে মনের ইচ্ছাটা সেটা যেন আমরা এখনই বলতে পারি, আজকে রোজা রেখে যেন সেটা পূরণ হয়। ওই প্র্যাকটিস থেকে আমরা এখনো বেরোই। আর কাজিন বন্ধু বান্ধবের সঙ্গে মানে ইফতার করা, সেহরি করে তো অনেক আনন্দের। তাহলে তুমি কি করো ইফতারের সময় একটু শরবত আর সামান্য কিছু খেয়ে একবারে ভাত খেয়ে ফেলো? ভাত খেয়ে ফেলি। এটা খুব ভালো অভ্যাসটা, কিন্তু ভালো। তাহলে যে গ্যাসের প্রবলেম, গ্যাসের এটাই আমি এখন বলতে চাচ্ছিলাম। আর প্রচুর পানি আর শরবত এগুলো খাও? প্রচুর, হ্যাঁ, শরবত, লেবু শরবত একদম। আর কি করো সেহরিতেও ভাত? সেহরিতেও ভাত। ও বাবা, কি সুন্দর গন্ধ আসতে শুরু করেছে। হ্যাঁ, এখনই গন্ধটা তো আর দর্শকরা পাচ্ছে না, আমাদেরও রোজা আজকে আবার আগেই খেয়ে ফেলছি সুগন্ধের জন্য। গন্ধ আসবেই, কারণ আমি বলছি না এটা একটা হলো খিরসা পায়েস। খিরসা যেরকম মজা মা দাদিরা করতো ওইভাবে এই পায়েসটা তৈরি করা। এটা আসলে আমাদের একটা ঐতিহ্যবাহী পায়েস, কিন্তু এত কষ্ট করে কেউ আজকাল করে না। আমি আজকে তোমার জন্য করছি। ঘন হয়ে আসছে, মানে চালটা এত সুন্দর স্মেল এখনই আসছে। হ্যাঁ, আমি শিওর যে আসলে পর্দার ওই পার থেকে হয়তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এখানে আমাদের মানে আমার রোজা রাখাটাও খুব ডিফিকাল্ট হচ্ছে, কারণ এত সুন্দর স্মেল। হ্যাঁ, এবং এটা আমি একটা জিনিস আগেও বলি, এখনো বলতে চাই, রান্না মনে হয় একটা, রান্না তো অবশ্যই শিল্প, এবং এটা না হাতের একটা ম্যাজিকের বিষয় আছে। না সেটা আছে, মানে অনেকে হয়তো বলে আমাকে অনেক সময় যে কে কাপা তোমার বাসায় এটা খেয়েছিলাম, আমি বাসায় যে ট্রাই করেছি, বাট তোমার মতো কাছাকাছিও হয়নি, বলে তুমি যা দিয়েছো যেইভাবে বলেছো। আমি আবার কাউকে কিছু শেখালে কোনো কিছু বাদ দিই না। তখন একটাই কথা বলি যে দেখো ভাই, সবই ঠিক আছে, কিন্তু একটা কথা হলো রান্নায় কিন্তু একটু হাতের গুণ লাগে। এখন আমার হাতটা তো আমার না, তোমার হাত, সুতরাং একদম আমার মতো হবে এরকম আশা করতে পারে, হয়তো আমার চেয়ে ভালোও হতে পারে, একদম আমার মতো হবে এরকম আমি সবসময় বলতে পারবো না তোমাদের। ঘন হয়ে আসছে না আসলে সবার, দেখো সজল, সবার মাই কি ভালো রান্না করে এটা তো হতে পারে না, কিন্তু এভরিবডি এক কথা বলে মায়ের হাতের রান্না, ও মা আমি ভুলতে পারি না। সবার মাকে আসলে হয় কি, আমরা জন্মের থেকে যার হাতের রান্না খাই আমার তো বেস্ট লাগবেই, তাই না? এটাই কথা হয়ে যায়। প্রায় আমরা কথা বলতে বলতে প্রায় হয়ে আসছে। এখন জালটা কমিয়ে চলো একটু খেলাধুলা করি, একদম জাল কমিয়ে দিই। আমি জানি না, এটা যেমন মায়ের রান্না দেখতে গিয়ে আমি আসলে ফিল করেছি যে আসলে রান্নাটা খুব সহজও না, সহজও না। আর শুনো, এখন তো আমার নিজের যেমন অনেক বড় কিচেন, এসি আছে। আগে কি ছিল এরকম? আগে সবার কারোই কিচেনে এসি থাকতো না। মারা কত কষ্ট করে, গরম তখন ছিল না, তখন অবশ্য বাড়ি ঘর একটু বড় ছিল, বড় কিচেন ছিল, কিন্তু সবার ফ্ল্যাটে ছোট ছোট কিচেন, ওখানে রান্না করা খুবই কষ্ট। চলো আমরা এখন একটু খেলবো। বাংলাদেশ, হ্যাঁ আমাদের দেশ। এখন খাবারের নাম লেখা আছে আর এর পিছনে স্টিকার আছে। হ্যাঁ, এই তিনটা খাবার কোন কোন অঞ্চলের একটু লাগাতে পারবে? পড়ো একটু। আচ্ছা, বাকরখানি নেই, বাকরখানি আমি যতটুকু জানি ঢাকা। আচ্ছা দাও, ঠিকই জেনেছো। আর কালাই রুটি হচ্ছে বরিশাল। আচ্ছা দাও, তোমার দেশ কি বরিশাল? হ্যাঁ। তোমার দেশ কোনটা? পটুয়াখালী। আয় খোদা, আচ্ছা দাও দাও। ভুল করলাম না। ডিম আলুর ডাল সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, একদম উপরে দিয়ে দাও, একটু তোমাকে হেল্প করলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু তুমি এইটা কেমন করে ভুল করলে তোমার দেশ হয়ে? রাজশাহী। কালাই রুটি, মরিচ ভর্তা, বেগুন পোড়া ভর্তা, রাজশাহী। মাই ব্যাড। অসুবিধা নাই, ঠিক আছে, দুটাই তো পেরেছো, বাকরখানি আর এটা। খুব ভালো লাগলো। চলো এখন যাই। আর এমনি তুমি যেই অঞ্চলে, সেই অঞ্চলের কোনো খাবারের নাম জানো? পটুয়াখালীর? হ্যাঁ, পটুয়াখালীর যেমন স্পেশালিটিস তো অনেক আছে, কিন্তু আমার আসলে বড় হওয়াটা পুরান ঢাকায়। আচ্ছা, ছোটবেলায় কি কখনো কোনো রান্না করেছো? মানে চেষ্টা করেছো? ছোটবেলায় না, বড়বেলায়ও চেষ্টা করে দেখেছি, এটা আমার দ্বারা হয় না। রান্না হয় না? একদম হয় না। কোন চেষ্টা করেছো? কি রান্না করেছো? মানে কি অনেক ঝামেলা মনে হয়? একদম ছোট্ট একটা বিষয় বলতে পারি, সেটা হচ্ছে নানুদের বাসা পুরান ঢাকায় ছিল। তো আম্মা দেখা যেত যে প্রায় পুরান ঢাকায় যেতেন। তো আম্মা যেটা চাইতেন যে যেমন দুপুরবেলা ঘুমানোর পরে ওঠা, এই বিষয়গুলো তো থাকতো। তো ওদিন বিষয় হচ্ছে নানুর বাসায় সবাই গেছে, তো আমার সেদিন আসলে কোথাও যাওয়ার ইচ্ছে নেই। তো মা বলছেন যে সবাই নানুর বাসায় চলে আসো, এখানে যেটা রান্না হচ্ছে সেটাই খাবো সবাই। আচ্ছা। আর সেদিন আমি যাবই না। তারপরে মা আমাকে বলে যে ঠিক আছে, তাহলে যে ফ্রিজ থেকে খুলে দেখো কিছু দিতে থাকে খাও, না হলে চলে আসো। তো আমার তখন যে আচ্ছা ঠিক আছে, চ্যালেঞ্জ, যে আমি নিজেই করবো সব। আচ্ছা। তো আমার যে অ্যাসিস্ট্যান্ট, ওকে নিয়ে আসলে চেষ্টাটা শুরু করি।
ডিম ভুনা করব ভাবলাম। আচ্ছা, ডিমটা সিদ্ধ করতে পারলাম খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি হলো। এরপর যখন এই যে মশলা টশলা দিয়ে যে দিতে হয়, ওই যে ফ্রিজে কিছু বাটিতে সব করা থাকে, ওই যে পেঁয়াজ রসুন টসুন সব দিয়ে দিলাম, দিয়ে ওটা যখন শেষ করে বের করলাম দেখলাম ওটা কালো কিচকিচে এবং খাওয়া যাচ্ছে না। মানে এত বাজে। পরে আমার ওটাকে ধুয়ে মানে ওই মশলাগুলোকে ধুয়ে ফেলে দিয়ে পরে শুধু ডিম আর ভাত দিয়ে খেতে হয়েছে। আচ্ছা, তাহলে তোমার এমনি কি পুরান ঢাকায় বড় হয়েছো? জি। তো পুরান ঢাকার মজার খাবার? আমার তো ওখানে সব খাবার খুব প্রিয়। আমার ওখানে সকালের নাস্তা খুব প্রিয়। ওখানে একটা যে হালুয়া তৈরি হয় সকালবেলা, যে সবজিটা তৈরি হয়, যে পরোটাগুলো ভীষণ পছন্দ। হ্যাঁ, ওখানে পায়া ভীষণ পছন্দ। খুব পছন্দ করো? হ্যাঁ। সজল, দেখো আমাদের ওখানে অনেকগুলো ভীম আছে, লিকুইড ভীম। মাছ থেকে একটা নিয়ে আসবে, নিয়ে আসুন একটা। হ্যাঁ সজল, দেখো এটার প্যাকটা দেখো, আমরা দর্শকদেরও দেখাই। নতুন প্যাক দেখো, কেমন লাগছে? ভালো লাগছে? আর পিছনে কিছু লেখা আছে, একটু পড়ে শোনাবে আমাকে? অবশ্যই। পড়ো, দর্শকদেরও শোনাও। ভীম জিতে নিন কেকা ফেরদৌসির সাথে রান্নার মাস্টার ক্লাস। এটা তো সুবর্ণ সুযোগ সবার জন্য। হ্যাঁ, কি আর কি লেখা? অংশগ্রহণ করতে আপনার দেশি খাবারের ছবি, ভিডিও, রেসিপি সহ ফেসবুকে পোস্ট করুন #ভিম লিকুইড দিয়ে, অথবা ভীম বাংলাদেশের ফেসবুক পেজে মেসেজ করুন। ওয়াও, এটা তো খুবই সুবর্ণ সুযোগ সবার জন্য। তো তুমিও তো রান্না শিখতে চাও, কি রান্নার কথা বললে একটু আগে, আমার কাছে কি তুমি আসবে রান্না শিখতে? আমি চেষ্টা করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা আমার হাত দিয়ে আসলে হবে না। রান্না হবে না? না, এটা অসম্ভব টাইপের একটা জিনিস মনে হয় আমার কাছে। তাই? আচ্ছা, আমরা এখন চিনিটা দেই, মিষ্টি তো দিতেই হবে। হ্যাঁ, যে দুধটা অনেক ঘন করেছিলাম, আমার মনে হয় আধা কাপ চিনিতেই হয়ে যাবে। আজকাল দেখি সবাই মিষ্টিও কম খেতে চায় না, কম খেতে মানে ব্যালেন্সড মিষ্টি না, কিন্তু পরিমাণ মতো হতে হবে, কারণ এটা তো আমরা চিনি গুঁড়া চাল দিয়ে করছি, তাই না? চাল সেটা আবার ভাত ভাত হলে তো হবে না। কিন্তু অলরেডি তুমি দেখছো কেমন ঘন হয়ে গেছে। চিনিটা একটু গললে তারপরে এটা আরও একটু ঘন করতে পারবো আমরা, কারণ এই যে চালটা যে দিলাম না, ওই চালটাই না 2 চামচ আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম একটু দুধ দিয়ে, সেটা এখন দেবো। এটা দিলেও এটা একটু বলক আসলে দেবো, এটা দিলে আর একটু ঘন হয়ে যাবে। মানে চালটা তো গুঁড়া করিনি আমরা, আস্ত চাল দিলাম না, তোমাকে দেখিয়ে দিলাম একটু ঘি দিয়ে মাখি। এখন একটু বলক আসলে, বলক আসলে আমরা এটা দিয়ে দেবো এই ঘনটা। এইবার ঈদে কি প্ল্যান? ঈদে কোথাও বেড়াতে যাবে পরিবারের সবার সাথে এত কাজ টাজ করার পরে? কি মনে হচ্ছে? ঈদের কিছুদিন পর আসলে যাওয়া যাবে, কারণ ছবিটা রিলিজের পরে তো আসলে একটা সার্টেন টাইম যাবে আসলে ছবি প্রমোশনের জন্য। আচ্ছা, তো ওটার পরে একটা প্ল্যান আছে যে আসলে সবাই মিলে হয়তো কোনো একটা আশপাশের রিসোর্টে যেতে পারি। ও আচ্ছা, সবাই মিলে? পরিবারের সবাই মিলে? ও আচ্ছা, এটা তো খুবই মানে একটা আনন্দের সময় কাটবে না? চিনিটা একদম গলে গেছে, এখন আমরা কি করব দেখো। আর এমনি মানে তুমি দেখবে অনেক বাসায় পায়েস খাবে, দেখতে সুন্দর, খাওয়ার সময় বুঝবে যে নিচে লেগে গেছে। যার জন্য এই ধরনের রান্না করলে এটা খুব কেয়ারফুল থাকতে হয়, একদম জাল কমিয়ে দিতে হয়। আমি একদম জালটা কমিয়ে দিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। বাহ, চালটা যেটা আর কি একটুখানি আমরা একটু জাস্ট একটু দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এটা দাওয়াতে এটা আরো ঘন হয়ে যাবে। চালটা দুধ দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, মানে আমি এটা নিয়ে আসি একটু এটা দিয়ে নাড়া দিই, একটু ভালো নাড়াটা দিতে পারবো দেখো, কারণ আমরা জাল বাড়াতে পারবো না। এখন এটা দেখো একদম ঘন হয়ে গেছে, আমি চুলাটা বন্ধও করে দেবো। এই দেখো, বাহ বাহ বাহ, এখন ফিরনির মতো একদম ঘন হয়ে গেছে। ঘনত্বটা তুমি এখন একটু দেখতেও পারো কিন্তু এটা দিয়ে, আর ফুটলে তো চলবে না, চুলাটা বন্ধ করে দিলাম। খুব সুন্দর। এখন এখানে বরং নামিয়ে ফেলি। হ্যাঁ, একটা প্লেট নিয়ে আসি। পেস্তা বাদাম, তুমি যে একটু আগে বলছিলে তোমার কিশমিশ খুব প্রিয়, তাই না? সেটাই আমরা এটার মধ্যেই তাহলে সাজিয়ে ফেলবো। এখন তুমি সাজাবে আমার সাথে, দাও তোমার প্রিয় এই যে বাদাম দাও, উপর থেকে দাও, কারণ গরম তো। হ্যাঁ দাও, সব দিয়ে দিব? হ্যাঁ সব দাও, চারদিকে ছড়িয়ে দাও। সামনে ঈদ আসছে, আমরা ঈদের জন্য একটা খিরসা পায়েস তৈরি করলাম। হ্যাঁ, সেটা এখন সাজাতে হবে না এইভাবে, দেখো দাও, লটস অফ কিশমিশ সব কিছু দিয়ে দাও। দেখো, চলো এটা নিয়ে আমরা ওইখানে রাখি, গরম, সাবধানে নেবে তুমি। নাও, হ্যাঁ নাও, এখানে রাখি আমরা, এখানে রাখি। হ্যাঁ, আমি যেটা রান্না করলাম সেই হাঁড়িতে করে, গরম। ঠিক আছে, এখন একটু ঘুরিয়ে দেই। খুব
খুব সুন্দর। চলো যে বসি জি, এখন। রমজান মাসে আমরা আছি এবং আমরা যারা মুসলিম আমাদের সবার জন্য এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। যে কজন মানুষ আমরা জীবিত আছি তাদের জন্য তো অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং মনে করি আমি যেটা একটা সৌভাগ্যের মাস আমাদের সকলের জন্য। এবং সংযমটা শুধুমাত্র খাবারের সংযমটুকু তো অবশ্যই হওয়া উচিত, সেই সাথে আসলে আমাদের সকলের মধ্যেই যে ধরনের নেতিবাচক চিন্তা কিংবা কাজ থাকে সেই সব কিছু থেকে যদি আমরা নিজেদেরকে সংযম করতে পারি এবং পুরো বছরব্যাপী সেটা প্র্যাকটিস করতে পারি, সেটা মনে হয় অনেক বেশি কাজের হবে আমাদের সকলের জন্য। তুমি আমাদের অনুষ্ঠানে এসেছো, ভীম রিপোর্টের পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা উপহার। থ্যাংক ইউ কাজল, তোমার কাছ থেকে আমরা এখানে বিদায় নেব, আবার ইনশাআল্লাহ তোমার সঙ্গে দেখা হবে এবং খুব ভালো সময় কাটলো। থ্যাংক ইউ সো মাচ। আমি কেকা ফেরদৌসী ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে। খুদা হাফিজ। ডালে লবণ দেশ না দে বাইরে সবাই খেতে পারবো না, রোজা না। তুই সব বলে দিচ্ছিস, তাহলে কি খেলবে ও? মানে তোমাদের কাটার স্টাইল আলাদা না, ইউনো। কি রে ভাই, একবার একজন হাত দেখাই দিকে আরেকজন হাত দেখাই দিকে, কোন দিকে তাকাবো? আর এখন টেক্সাসে আসার সময় ভীম নিয়ে আসবা। এই একটা গরম শরবতের কি ভিডিও দিলেন, পুরো সোশ্যাল মিডিয়া গরম। বিরিয়ানি খেয়ে যাও ইনশাআল্লাহ। এক ঘষাতে ছোটবেলায় কত দেখতাম।